থেকে একজন হাত তুলে বলল। আচমকা এতগুলো পুরুষের কণ্ঠের মাঝ থেকে একটি মেলি কণ্ঠস্বর তীরের মতো এসে বিঁধল তালুকদার মশাইয়ের কানে। আপনি তেঘরিয়া গ্রামের উন্নয়ন করবেন, ভালো কথা, কিন্তু এই গ্রামের মানুষদের হয়ে আমি কিছু প্রশ্ন করতে চাই। আগে আমার সেই প্রশ্নগুলো উত্তর দিন। সভায় উপস্থিতি সকলের চোখ ঘুরে গেল পেছনের দিকে। ভিড়ের মাঝ থেকে একজন হালকা বাদামি রঙের সালোয়ার কামিজ পরা তরুণী সামনে এগিয়ে এলো, হাতে একটি মোটা খাতা আর রেকর্ডার। আপনার নাম? তুর্জয় বিস্মিত কণ্ঠে শুধালো। আমি একজন বাংলাদেশের নাগরিক। এর বাইরে আমার নাম জেনে কোনো লাভ নেই। আমি শুধু জানতে চাই তালুকদার বাড়ির প্রথম গৃহবধূকে কী কারণে মেরে ফেলা হলো। রফিক মিয়ার মেয়ে আত্মহত্যা করেছে কারণ তাকে ধর্ষণ করা হয়েছে, এবং ধর্ষক ছিলেন আপনি, তুর্জয় তালুকদার। শুধু তাই নয়, রফিক মিয়াকে নৃশংসভাবে খুন করেছেন আপনি। তালুকদার মশাই, আপনার ছেলের করা এতগুলো ঘৃণ্য অপরাধের বিচার কোথায়? সহসা নীরবতা ছড়িয়ে পড়ল পুরো উঠোন জুড়ে। প্রশ্নগুলোর প্রভাব তালুকদার মশাইয়ের জমজমাট সভাকে খানিকটা কলুষিত করলেই বটে। কেউ কেউ চমকে উঠলেন, আবার কেউ কেউ তাকালো পাশে বসা মানুষটির দিকে। চারুলতা মেরুদণ্ড যতটুকু সম্ভব সোজা করে বসল। তার মুখে স্তব্ধতা, চোখে একরাশ বিস্ময়। মনে মনে ভাবল, কে এই মেয়ে? মেয়েরা বুঝি এতটা সাহসী হতে পারে? তুর্জয়ের চোখ দুটো তখন রাগে রক্তিম বর্ণ ধারণ করছে, তবুও বহু কাঠখড় পুড়িয়ে নিজেকে সামনে নিল সেও। ঠোঁট দুটো কামড়ে মঞ্চের এক কোণায় নিশ্চুপ দাঁড়িয়ে রইল। তালুকদার মশাই চেয়ারে হেলান দিয়ে বসলেন, গাল ভরা পানের রস গিলে বললেন, এভাবে সবাই ঢুকে অপমানজনক প্রশ্ন করার অধিকার কিন্তু কারো নেই। আপনি আমার বড় ছেলের দিকে আঙুল তুললেন, ভালো কথা, প্রমাণ দেন। প্রমাণ মিললে আমরা আইনের মুখোমুখি হব, বিচার করব। আমার কাছে সবাই অপরাধী, কাউকে আমি আলাদা চোখে দেখিনি। তরুণী মেয়েটি তালুকদার মহাশয়ের উত্তরে অট্টহাসিতে ফেটে পড়লেন, চোখে একরাশ তাচ্ছিল্য নিয়ে বলল, আইনের কথা আপনার মুখে শোভা পায় না মশাই। আপনাদের বাড়ির যে সব পুরনো কুকীর্তির দলিল আমার কাছে আছে, তাতে পুরো সংবাদ মাধ্যম কাঁপিয়ে দেওয়া যাবে। আপনি যত বড়ই নেতা হন না কেন, সত্যের সামনে দাঁড়ানোর সাহস কোনোদিনও আপনার হবে না। মুখ থুবড়ে পড়ে যাবেন। তুর্জয়ের অতি আক্রোশ গালি এসছে বারবার, যদিও গলার কাছে আসা মাত্র জোরপূর্বক গিলে ফেলেছে, রাগ ধামাচাপা দিচ্ছে। তার সামান্য একটু ভুল পদচারণ পুরো প্রচারণা পণ্ড করে দিতে পারে, কাজেই সাবধানতার মার নাই। দুর্জয় মঞ্চের পেছনে দাঁড়িয়ে পুরো ঘটনা পর্যবেক্ষণ করছিল এতক্ষণ। বড় ভাইয়ের প্রথম বউয়ের বিষয়ে সবটা জানল। সাম্প্রতিক ঘটনাগুলো তার কাছে একেবারে নতুন। তার ভাই খুন করছে, মেয়ে ধর্ষণ করছে, এ মেনে নেওয়া যেন এক পাহাড় সমান যন্ত্রণা বুকে ধারণ করা। সবার মানুষজনের মাঝে ততক্ষণে ফিসফিস শুরু হয়ে গেছে। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টায় মঞ্চে উঠছেন সাবেকি নেতা আশিদুজ্জামান রাজু। তিনি গম্ভীর করে বললেন, ভাই বোনেরা, এইটা শান্তিপূর্ণ সভা, দয়া করে কেউ বিশৃঙ্খলা করবেন না। প্রশ্নকারী আপার সকল অভিযোগ ভিত্তিহীন। বিরোধী দলের চাল হইবে, বিভ্রান্তি সৃষ্টি করা এদের মূল কাজ। তালুকদার মশাই, এই গ্রামের প্রাণ, আসেন আমরা সবাই মিলা ভোটে অংশ নিই, গ্রামের যোগ্য প্রার্থীরে চেয়ারে বসাই। তালুকদার মশাই এবার চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন, মাইক হাতে নিয়ে দাবার শেষ চাল চালেন। আমি জানি আমার তেঘারিয়ার মানুষ এত বোকা না, যারা একজন অপরিচিত মানুষের কথায় আমার বিচার কথায় আঙুল তুলবেন। আমি আর আমার ছেলে কেউই এই গ্রামের কারো ক্ষতি করিনি, কোনোদিন করব না। সব সময় ভালো কাজ করার চেষ্টা করছি, এতিম মেরে পুত্রবধূর মর্যাদা দিচ্ছি। এই আমি তালুকদার, সবাই ভালো থাকবেন। আজকের সভা এখানেই সমাপ্ত। উঠোন জুড়ে এখনও চাপা ফিসফাস চলছে। যারা ভয়ে এতদিন মুখে কুলু বেটেছিল, তাদের গলার স্বর আজ সুস্পষ্ট। অনেকে আবার চোখের সন্দেহ নিয়ে সভা ত্যাগ করলো। চারুলতার পিছনে উঠান থেকে কিছুটা এগিয়ে এলো। মানুষের ভিড়ে খুঁজতে লাগলো সেই মহিষী নারী, যার কণ্ঠ আজ রুখে দাঁড়িয়েছিল দুর্জয়ের অন্যায় বিরুদ্ধে। কিন্তু সেই তরুণীর লোকের ফাঁক গলে কখন যে চলে গিয়েছে তা কেউ জানে না। মঞ্চের পিছনে ঝুলিয়ে রাখা হয়েছে বিশাল বড় ব্যানার, সেখানে লেখা আছে, আপনার ভোট আপনার শক্তি, তালুকদার মশাই আনবেন মুক্তি। এক চিলতে রোদ পড়ছে সেই ছন্দের উপর। তালুকদার মশাই মঞ্চ ছাড়ার আগে দুর্জয়কে বললেন, কালুকে বলিস ব্যানারটা যত্ন করে তুলে রাখতে। কয়েকদিন আগে স্বপন সিদ্দিকীর 3টা পুকুর তালুকদার কিনে নিয়েছে। পুকুর 3টার অবস্থান ঠিক তার বাড়ির পেছনে। চারুলতা বিকেলের সময়টুকু পুকুর পাড়ে কাটাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। আজও তার ব্যতিক্রম হলো না।
পাড়ে বসে চারুলতা নিঃশব্দে গাছের মাছের খাবার ছড়িয়ে দিল। কোথা থেকে এক ঝাঁক পোনা মাছ ছুটে এলো। পুকুরে শুরু হলো বুদবুদ। একটু দূরে হেমন্তের অপরূপ জলজ ফুলগুলো একাকী ভেসে বেড়াচ্ছে। সৌন্দর্যে বিহমিত চারুলতা টেরই পায়নি কখন তার দেবর পেছনে এসে দাঁড়িয়েছে। ভেসে থাকা ফুলগুলো বুঝি আপনার অনেক পছন্দ হয়েছে? চারুলতা চমকে উঠল। পেছন ফিরে দুর্জয়কে এক পলক দেখে চোখ ফিরিয়ে নিল। মুচকি এসে বলল, হুম। দুর্জয় সুযোগ পেলে আর চোখে চারুলতার দিকে তাকিয়ে থাকে, প্রতিটি পদক্ষেপ অনুসরণ করার চেষ্টা করে। দুর্জয়ের মাহাবার চায়নি চারুলতার দৃষ্টিগোচর হয়েছে বহুবার। এই অক্ষিজোড়া অনুরাগের সহিত চারুলতার আপাতমস্তক দর্শনে মগ্ন হয়েছে অগণিত বার। বলা বাহুল্য চারুলতা অবগত, পুরুষেরা অবহেলা আর প্রণয়ের ভাষা নারীদের নিকট সহজ বোধগম্য। এই জলজ ফুলের নাম জানেন ভাবি? আগ্রহ ভরে শুধালো দুর্জয়। না, জলকুমু। গোটা হেমন্ত এরা পুকুরে ভাসে, আর আমার মতো একাকিত্বে ঘেরা মানুষদের মন ভালো করে দেয়। চারুলতা পুরোনয় মৃদু হাসল। হাসি দেয় যেন জবাবেরা লুকোচুরি খেলছে। আজকে বুঝি আপনার মনটা বেশ ভালো, ফুরফুরে দেখাচ্ছে। আমার তো মন নেই, ভালো মন্দ আসবে কই থেকে? চারুলতার কণ্ঠে বিষণ্ণতার আভাস পাওয়া গেল। বিষয়টা বুঝতে পেরে দুর্জয় মাথা চুলকে বলে, ভাবি, আমি কি আপনাকে ফুলগুলো এনে দিব? ঘরের কোনায় মাঝারি সাইজের কোণে ড্রামে রেখে দিবেন, সুন্দর লাগবে। চারুলতা অবাক হয়ে জিজ্ঞেস করল, আপনি এখন পুকুরে নেমে আমারে জলকুমু আইনে দিবেন? দুর্জয় মুখে ভেজা হাসি ফুটিয়ে রাখল, পা পুকুরে ডুবিয়ে ঠান্ডা পানিতে ডুবিয়ে রাখল। আপনাদের বিবাহ উপলক্ষে কোনো উপহার আনতে পারিনি, ফুলটা না হয় উপহার হিসেবে রেখে দিন। দুর্জয় চারুলতাকে কোনো বলার সুযোগ না দিয়ে পানিতে ডুব দিল। জলকুমোর দিকে দ্রুত বেগে এগিয়ে যেতে লাগলো। ফুলটা হাতে পাওয়ার পর হাত উঁচিয়ে চারুলতাকে দেখালো। চিৎকার করল, ভাবি, ভাবি, আপনার উপহার। দুর্জয় পুকুরের মাঝখানে ভাসমান অবস্থায় লক্ষ্য করলো চারুলতা হাসছে। হেমন্তর বাতাসে যেমন কাশফুলেরা খেলা করে, ঠিক তেমনই খেলা করছে তার কেশ। যে হাসির মায়ায় পড়ে সারা জীবন কাটিয়ে দেওয়া সম্ভব, যে হাসি চুরি করছে কোনো পাষাণ হৃদয়েরা। দুর্জয় আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, হে আকাশ, তুমি উত্তর দাও। তোমার বিশালতা, তোমার উদারতা এক ভাগও কেন কিছু মানুষের মাঝে নেই? চারুলতা এখনও হাসছে। পারে ফিরে যেতেই দুর্জয়ের মস্তিষ্ক খসখস করে লিখে ফেলল 4টি লাইন। জলকুমুর মতো স্নিগ্ধ তুই, শীতল হাওয়া পরশ, সিদ্ধির স্থানে বেদনা ছুঁই, মক্ষ যাত্রার তরস। ফুলগুলো হাতে পেয়ে চারুলতা আনন্দে চমকাতে লাগলো। দুর্জয় চারুলতার পাশে বসে জিজ্ঞেস করলো, খুশি হয়েছেন ভাবি? চারুলতা মাথা ঝাঁকালো। দুজনের মাঝে হঠাৎ অপরিচিত নিঃশব্দ মুহূর্তে নেমে এলো। সেই মুহূর্ত তোয়াক্কা না করে দুর্জয় নিজের মাঝে বেশ সাহস জুগিয়ে বলল, ভাবি, আমি সবসময় আপনার পাশে আছি, ধরুন একজন ভালো বন্ধুর মতো। বন্ধুর কাছে সুখ, দুঃখ, কষ্ট সব অনুভূতির কথা বলা যায়, জানিনি তো? আপনার একা বোধ হলে আমাকে অবশ্যই স্মরণ করবেন, কেমন? চারুলতার এই প্রশ্নের উত্তর দিল না। ভুরু কুচকে শুধালো, গায়ের জামা বদলাবেন না? এই বাতাসে কিন্তু খুব খারাপ, হিমালয় পর্বত থেকে আসে, ঠান্ডা লেগে যাব। দুর্জয় অবাক হয়ে জিজ্ঞাসা করলো, এ বিষয়ে আপনি কিভাবে জানেন? চারুলতা পুকুরের জলে পা দিয়ে জলকলি করতে করতে বলল, স্কুলের বড় আপা কইছিল, আপনি এখন যান, ঘরে গিয়ে জামা বদলান। দুর্জয় মুচকি এসে সেই স্থান ত্যাগ করলো। চারুলতা হাতের ফুলগুলোর দিকে পলকহীন তাকিয়ে রইল ক্ষণিকল। সে জানে দুর্জয়ের এই অনুভূতি শুধুমাত্র বন্ধুত্বের নয়। হেমন্তের সন্ধ্যা নামছে ধীরে ধীরে, গোধূলির লুকোচুরি খেলে যাচ্ছে মেঘের ফাঁকে ফাঁকে। সুনামগঞ্জের সদর হাটের লোকজন এখনও গিজগিজ করছে। সারি সারি ঠেলা গাড়িতে অযত্নে পড়ে আছে সকালের তাজা সবজি, মাছ, মাংসের কাঁচা গন্ধে মাছিগুলো হন্যে হয়ে ভনভন করছে। নৌকার অপেক্ষায় থাকা অন্য হাওর গ্রামের মানুষ। তবে শহরের এ দৃশ্য অচেনা নয়। দুর্জয় বেশ কিছুক্ষণ হলো হাটে ঘোরাঘুরি করছে। তালুকদার মশাই পাশের এক দোকানে টঙের বসে আলাপ আলোচনায় মহাব্যস্ত। সকালে সবাই ঘটে যাওয়ার কাণ্ডে দুর্জয়ের মেজাজ ক্ষণে ক্ষণে তিরিক্ষি হলেও বুকের ভেতরে মাঝে মাঝে হিমশীতল হাওয়া বইছে। এর কারণ হতে পারে চারুলতা। শত শত লোকের ভিড়ে থেকে অজ্ঞাত কারণে তাকে মনে পড়ছে তার। কোলে তুলে নেবার পর চারুলতা বিস্মিত চোখজোড়া দুর্জয় ভুলেনি। ঠোঁট বাঁকিয়ে সেই মৃদু হাসি তির্যক নাকি ব্যঙ্গ নাকি প্রশ্রয় কে জানে। টং থেকে একটু সামনে এগোতে একটি ছোট্ট দোকান চোখে পড়ল। দোকানে মোলানো আছে ছোট ছোট মেয়েলি গহনা, কাচের চুড়ি, টিকলি, গলার মালা, কানের দুল ইত্যাদি। দুর্জয়ের চোখ আটকে গেল চকচকে একজোড়া চুপুরের।
বুক ধুকপুক করছে তার। কোনোদিন এসব কেনেনি সে, তার ব্যক্তিত্বের সাথে যায় না। তবে চারুলতার ছোট্ট পা দুটো নুপুর জোড়া ভারী মানাবে। কিনবে নাকি কিনবে না এই দোলাচলে অনেকটা সময় পেরিয়ে গেল। তুর্জয়ের উপস্থিতিতে নারী ক্রেতারা দোকান এড়িয়ে চলছে। এত দোকানদাররা বিরক্তি হয়ে শুধল, ভাই কিছু কিনবেন? তুর্জয় আর চোখে একবার তালুকদার মশাইয়ের দিকে তাকে আশ্বস্ত হলো না, তিনি এখনও আলাপ পরিচয়ে ব্যস্ত আছেন। এরপর সে নুপুরজোড়া দেখে বলল, দাম কত? 500 টাকা ভাই সাহেব। বাদামি পকেটে ভইরে দেন। দোকানদার মুচকে এসে নুপুরজোড়া প্যাকেট করলো। তুর্জয় প্যাকেটটা হাতে নিয়ে চুপচাপ পকেটে ভরল। হাবভাব দেখে মনে হচ্ছে যেন সে চুরি করছে। বাড়ি ফিরল তুর্জয় নিজ ঘরে ঢুকলো। চারুলতা মাটিতে পিড়িতে বসে হারিকেনের আলোয় আলতা পড়ছিল। তুর্জয় আগমনে তার কাজে ব্যাঘাত উঠল। সে চটজলদি পিড়ি ছেড়ে উঠে দাঁড়ালো। তুর্জয় বিরক্ত হয়ে বলল, উঠে দাঁড়ালি কেন? চারুলতা এ প্রশ্নের কোনো জবাব দিল না, যেন সে নিঃশব্দে তুর্জয়ের কাছ থেকে পালাতে চেয়েছে। পিড়িতে বস। চারুলতা পিড়িতে বসল না, সে যথেষ্ট আচ্ছান্বিত। তুর্জয় এবার ধমক দিয়ে উঠল, কথা কানে যায় না মা? ড্যাশ বলতেছি বয়। চারুলতা এবার বাধ্য মেয়ের মতো আগের স্থানে বসল। তুর্জয় পকেটে হাত দিয়ে বাদামি প্যাকেটটা বের করে চারুলতার দিকে এগিয়ে দিল, বলল, দেখ তো পায়ে ঠিকঠাক মতো হয় কি না। চারুলতা প্যাকেটে খুলে হতভম্ব হয়ে গেল। নূপুর? সে জিজ্ঞাসা করলো, এটা কিসের জন্য? তোর পায়ে সবসময় পইড়ে থাকার জন্য। চারুলতা কয়েক মুহূর্ত চুপ করে রইল, চোখ বিস্ময়ের পর বিস্ময়ে জমছে। এই লোকটা তার জন্য উপহার এনেছে। তাকায় তাকায় চেহারা দেখবি নাকি নুপুরগুলো পইড়া দেখবি লাগিয়ে নাকি? ঘটনার আকস্মিকতায় চারুলতার মস্তিষ্ক জমে গেছে। সে কি করবে বোধগম্য হচ্ছিল না। তুর্জয় বিষয়টা কিছুটা আঁচ করতে পারল বলেই হয়তো নিজেই নিচু হয়ে চারুলতার ডান পায়ে নুপুরটা পরে দিল, তারপর বাম পায়ে। এরপর কঠিন গলায় বলল, তোরে নুপুর কিনে দিছি যাতে বেশি হাঁটাচলা না করস তুই। চলতে গেলে শব্দ হবে, আমি টের পাবো। সেদিন রাতেও কইছি পা দুইটারে বিশ্রাম দিবি, তাও সারাদিন টরটর কইরা হাঁটোস। সোনালতার দেওয়া নুপুরটি সেদিন ভেঙে দিয়েছিল লাঠির আঘাতে। দুর্জয় কি অনুশোচনায় দগ্ধ হয়ে নুপুর কিনে দিছিল? চারুলতা উঠে দাঁড়ায়। দুপায়ে বাঁধা নুপুর থেকে ক্ষীণ শব্দে বেজে ওঠে ঝুমুর ঝুমুর। দুর্জয় তার স্বভাব মতো মদের বোতল খোলার জন্য প্রস্তুত নিচ্ছিল। চারুলতা তখন নুপুরের দিকে তাকিয়ে মৃদু হাসছে। হাসিটা বিদ্রুপের নয়, কষ্টের নয়, যেন অনেক দিন পর কেউ এক চুলতে মায়া ছুড়ে দিয়েছে তার দিকে। চারুলতা বিছানায় গা এলিয়ে দিল। তুর্জয়ের পিঠের দিকে তাকিয়ে নিচু গলায় জিজ্ঞাসা করলো, এই উপহারের কারণ কি শুধুমাত্র নজরদারি? তুর্জয় চারুলতার প্রশ্ন বিরক্ত হলো। মেয়ে মানুষ এত প্রশ্ন থাকবে কেন? তবু সে উত্তর দিল, নজরদারি ছাড়া আর কি হবে? চারুলতা পুনরায় হাসলো, বলল, কিছু না। এরপর সে অন্যদিকে ফিরল। চোখ ভিজে উঠছে তার। চারুলতা জানে এই পুরুষ কখনো বদলাবে না। তবে কোন কেন এই অন্ধকারে ছিটে ফোটা অনুভূতি বিচরণ? তুর্জয়ের তিরিক্ষি মেজাজ আরও চটে আছে আজ। সকালে গ্রামের বিভিন্ন স্থানে পোস্টার লাগানো কাজ সম্পন্ন হয়েছে। শেষ পোস্টারে কাঁচা বাজারের দোকানের সামনে ছেটে দিতেই শুরু হলো বৃষ্টি। যেন তেন বৃষ্টি নয়, মুষলধারে বৃষ্টি। গ্রামের কাঁচা রাস্তার দুই ধারে মুহূর্তে জল জমে গেল। কিছু পোস্টার বৃষ্টি ধেয়ে আসা সূচল ফোটার নষ্ট হয়ে গেল। নির্বাচনী প্রচারণার জন্য মাইকিংয়ের কাজ শুরু হয়েছে 2 দিন হলো। বিরতিহীন মাইক বাজছে একই সুরে একই লাইনে, আপনার ভোট আপনার শক্তি, তালুকদার মশাই আনবেন মুক্তি। তালুকদার মশাইকে ভোট দিন, আসবে গ্রামের সুদিন। এদিকে ভোরের আলো ফুটতে না ফুটতে তালুকদার বাড়িতে আত্মীয়দের আগমন। অনির্দিষ্টকালের জন্য গাট্টি বোচকা নিয়ে হাজির হয়েছে তুর্জয়ের চাচা, তালুকদার মশাইয়ের ছোট ভাই, সঙ্গে স্ত্রী, ছেলে আর পুত্রপুত্রী। ভাগ্যিস বড় মেয়েটার বিয়ে হয়ে গেছে, নয়তো তার পদধ্বনি শোনা যেত। এছাড়া ছোট ফুপু তাজমহল বেগম এসেছেন, মধ্যবয়সী, কথায় স্ফুলিঙ্গের ন্যায় প্রখর। তার ছোট মেয়ে রূপা সদ্য এসএসসি পাশ করছে, স্বভাবে শান্ত, তবে চোখ দুটো বড় চঞ্চল। গ্রামের ভাবিদের যাতায়াত বেড়েছে। স্বপনের বউ মমতা প্রায় রোজই চলে আসেন। পাশের বাড়ির দীপা আপাও এমনকি লজ্জাবতীর মতো নিজেকে গুটিয়ে রাখা নীরু ভাবিও রান্নাঘরে এসে বসে থাকেন। গালে পানে হাত রেখে গপ্প জুড়ে দেন, হাতে হাতে রান্নার সামগ্রী এগিয়ে দেন। তালুকদার বাড়ির সঙ্গে সম্পর্কটা আঁটোসাঁটো করে রাখছেন সবাই। প্রায় প্রতিদিন দুপুরে বিশাল আয়োজন করে চলছে রান্নাবান্না। খাসির মাংস, গরুর মাংস, বড় বড় রুই মাছ, ডাল, কয়েক পদের ভর্তা। জোহরের আজানের পর থেকে থালায় থালায় খাবার পরিবেশন করতে হয়
বাড়ির ছেলেমেয়েদের। ভোট পেতে হলে ভোটারদের খুশি রাখতে হবে। আর গরিবদের পেতে দুদানা ভালো খাবার জুটলে তো তারা মহাখুশি। এ কদিন চারুলতার তালুকদারের বাড়ির রান্নাঘরে মধ্যমণি হয়ে উঠছেন। হেসেল থেকে ডালনা ঘ্রাণ ছাড়ানোর আগে তার হাত ব্যস্ত হয়ে যায় মরিচ অথবা পেঁয়াজ কাটার কাজে। ঘোমটা চুল ঢেকে রাখলেও তার চেহারার অভিব্যক্তি সুস্পষ্টভাবে দৃশ্যমান। ঘামাক্ত মুখে কেবল নিঃশব্দ কাজ করে যায় সে। বাজার থেকে ফিরে বারান্দায় বসে বিড়ি টানছিল তুর্জয়। বলার ভঙ্গিমা বেশ আলিশান। পা দুটো লম্বা করে এক পায়ের সাথে অন্য পা জড়িয়ে বসা। তুর্জয়ের পাশে বসে আছে দুর্জয় এবং তার চাচাতো ভাই ফাহিম। চাচা যে ভোটে দাঁড়াবে তা কিন্তু আব্বা তার হাবভাব দেখা আগেই ধরে ফেলছিল। চাচার নিজের থেকে কিছু বলেনি দেখে আব্বা আর খোঁচায় নেই। তোমারও কোনো একটা পদে দাঁড়ানো উচিত তুর্জয় ভাই। বিড়ির ধোঁয়া ছেড়ে বলল ফাহিম। আমিও কি যদি কোনো পদে দাঁড়াই তাহলে রাস্তায় আগাছা পরিষ্কার করবে কে? আব্বার তো সেই বয়স আর নাই প্রচারণা আগাছা পরিষ্কারের কাজ একসাথে করবে। বোঝোস না এই ব্যাপারটা? তা তুমি ভুল বলো নেই ভাই। চাচার বাম হাত তো তুমি। ছোটবেলা থেকে নিজের মতো করে গড়ে তুলছে তোমারে। চাচার মৃত্যুর পর তুমি তো চেয়ারে বসবা। দুর্জয়ের তো মনে হয় না এসব বিষয়ে আগ্রহ আছে। দুর্জয় অন্যদিকে তাকে সলজ্জ জবাব দিল, এসব বিষয়ে আমার কোনো আগ্রহ নেই, তবে গ্রামে একটা আধুনিক বিদ্যালয় করার ইচ্ছে আছে। সর্বোচ্চ চেষ্টা করব নিজের এই ইচ্ছাটাকে পূরণ করব। ছোট ভাইয়ের প্রতিটি কথা শ্রবণগোচর হয় দুর্জয়ের, তবে তার চোখ চলে যায় দুর্জয়ের যেদিকে তাকিয়েছে ঠিক সেদিকে। রান্নাঘরে বাঁকানো দরজার পাশ ঘেঁষে বসে আছে চারুলতা। ঘোমটা খসে গেছে, হয়তো মনের অজান্তে। জড়িয়ে রাখা আঁচল সরে গিয়ে উন্মুক্ত হয়ে গেছে মেয়েধীন সুগঠিত পিঠ। বৃষ্টির ছিটে ফোটা মুক্ত দানার মতো লেগে আছে সেখানে। ফাহিম তুর্জয়ের হাত থেকে বিড়ি নিয়ে বলল, সে না হয় করলি, উন্নয়ন তো করা লাগবে। আশানুরূপ ফল না পাইলে লোকজন নেতাদের মানুষ হিসেবে গণ্য করে না। এ যুগের মানুষদের এটাই এক বিশাল বড় সমস্যা। তুর্জয়ের কথাটার মাঝখানে চট করে উঠে দাঁড়ালো। মনে মনে খিস্তি করছে অবিরত, যদিও তার বিকম্পিত দেহে কারো দৃষ্টিগোচর হলো না। এ ভাই কই যাও? কপাল উঁচিয়ে শুধিল ফাহিম। তুর্জয় জবাব দিল না। উঠোন ভিজে স্যাঁতস্যাঁতে, বেশ পিচ্ছল। বুঝে শুনে না হাঁটলে পড়ে যাওয়ার ঝুঁকি আছে বইকি। তবে ওদিকে মনোনিবেশ সময় কোথায় তুর্জয়ের? ভেজা উঠোন তোয়াক্কা না করে আগুনের ফুলকির মতো এক পলকে রান্নাঘরের দুয়ারের সামনে গিয়ে পৌঁছালো সে। চারুলতা! বজ্রকণ্ঠে শুনে পেছনে চমকে তার চারুলতা পিছনে মুখ ঘুরিয়ে তাকলো। জি, আমার সাথে একটু আয় তো, কথা আছে। মাজেদার সাথে চোখাচোখি হলো চারুলতার। ইশারায় তাকে যেতে বলল সে। রান্নাঘরে উপস্থিত ভাবিরা মুচকি মুচকি হাসছে। সে হাসিতে দুষ্টুমি মেশানো। ঝড় বাদলের দিন। রান্নাঘর থেকে বউকে এভাবে ডেকে নিয়ে যাওয়ার পেছনের কারণ তো রয়েছে নাকি? মমতা সাবধানে ফিসফিস করে বলল, তালুকদার সাহেবের বড় ছেলে দেখি বড় রসিক মানুষ। দীপা আপার প্রতিক্রিয়া উপেক্ষাপূর্ণ। এই বয়সে এসে কচি বউ কপালে জুটলে ভীমরতি ধরবে। দেখেন কয়েকদিন টিকে, আগেরটারে তো মাইরে ফেলেছে, এইটারে যেন কবে ফাঁসির দড়িতে ঝুলাই দেয়। নিরুভাবে নিমজ্জিত গলা বলে, আহ, কি শুরু করলেন আপনারা? মাজেদা আবার শুনতে পাবে। রান্নাঘরে ফিসফিস থেমে গেল। তুর্জয়ের শক্ত হাতের মুঠোয় ছাড়ানোর ব্যর্থ প্রচেষ্টা ক্ষণিককাল কাটল চারুলতার। তাকে একরকম টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হলো বাড়ির পেছনের আঙ্গিনায়। কাঞ্চন গাছের নিচে বৃষ্টি ক্ষিপ্রতা কম। চারুলতাকে গাছের নিচে দাঁড়া করা মাত্র তুর্জয় হাত উঠে আসে অগ্নিদগ্ধ ভঙ্গিমে। আকাশ কাঁপানো ধ্বনি ছড়িয়ে পড়ে চতুর্দিকে। চারুলতার গাল লাল হয়ে যায় মুহূর্তে। কাজ করার সময় শরীরের কাপড় কই থাকে? লোকজনের শরীর দেখায়া বেড়াইতে খুব মন চায়। ঘটনার আকস্মিকতায় চারুলতা হচকিত। তুর্জয়ের অক্ষিজোড়ায় ঈষৎ আগুনের দগ্ধপ্রায়। অন্য কোনো পুরুষ চোখ দিয়ে গিলে নিচ্ছিল চারুলতার নাজুক শরীর। এ মেনে নেওয়া অসম্ভব। চারুলতা পাথরের মতো দাঁড়িয়ে রইল। অন্তর কেঁপে উঠছে বারবার। তুর্জয় থমথম গলা বলল, তালুকদার বাড়ির বড় বউ তুই, কীভাবে চলাফেরা করবি সেটা বুঝোস না? শরীর দেখায় বেড়াইলে খাং ছাড়া মানুষ অন্য কিছু বলবে। চারুলতার মাথা নিচু করলো, ঠোঁট কাঁপছে সামান্য। আকাশে জমাট বাঁধা কালো মেঘের
মতো এক টুকরো সাহস জমলো তার মনে। রুট গলা বলল, যে স্বামী তার বউরে কথায় কথায় নষ্ট ভাষায় গালি দেয়, তারে বাইরের মানুষ আর কতটা সম্মান করবে? সম্মান পাওয়ার জন্য তালুকদার বাড়ির বউ হওয়া লাগে না, ভাগ্যবতী হওয়া লাগে। আমি ভাগ্যবতী না। চারুলতার কথাগুলো যেন বজ্রের মতো আঘাত হানল তুর্যের বুকে। কিছু একটা বলতে গিয়েও থেমে গেল। দেখলো চারুলতার চোখ বেয়ে গলগল করে বইছে অশ্রুস্রোত। তীব্র বর্ষণের মাঝে তা পৃথক করা সম্ভব। দুর্জয় ক্ষীণকাল সময় নিল চারুলতার আক্ষেপ বোঝার থেকে নিষ্পত্তি পেতে। আঘাতের রেশ থেকে যদিও মুক্তি পেল না সে, তবুও কণ্ঠে একই গাম্ভীর্যতা ধরে রেখে বলল, এসব নাটক ডায়লগ আমার সামনে ভবিষ্যতে আর দিবি না। জ্যান্ত কবর দেবো। কাপড় দিয়ে সুন্দর করে শরীর পেঁচায় কাজ করবি, একটা লোমও যেন দেখা না যায়। চারুলতা মাথা ঝাঁকালো। এখন যা, চুপচাপ গিয়ে কাজ কর। চারুলতা দুপা আগাতে দুর্জয় ডাকলো। এবার কণ্ঠ কিছুটা স্বাভাবিক শোনালো। শাড়িটা বদলা যা, ভিজা চুপচাপ হয়ে গেছে, ঠান্ডা লাগবে। চারুলতা হ্যাঁসূচক মাথা নেড়ে শাড়ি পাল্টাতে ঘরে গেল। দুর্জয় চারুলতার প্রস্থানের পথে চেয়ে রইল। তাকে সে ভালোবাসে না, হেতু অন্য কেউ চারুলতার দিকে তাকালে বুকে এমন তেলপা শুরু হয় কেন? তাকে দেখার অধিকার যেন কেবল তারই। অনুভূতিগুলো বেঈমান হয়, একজন মানুষের ব্যক্তিত্বকে চূর্ণ বিচূর্ণ করে তোলে, নতুনভাবে গড়ে তোলার ক্ষমতা রাখে। ছোটবেলা থেকে মায়ের উপর বাবার জুলুম দেখতে দেখতে দুর্জয় ধরেই নিয়েছিল নারীর সহিত এমন ব্যবহার জগতের নিয়ম। তাদের জন্ম শুধুমাত্র পুরুষদের আরাধনা করার জন্য। বংশের একজন নর প্রসবের দায়ভার একজন নারীর উপরে বার্তা। এই প্রথার বাহিরে কোনো নারীর পদধূলি পড়ল তো সে অপয়া, আর তাদের প্রতি বাড়ির পুরুষদের আচরণ হবে নিরেট নমনীয়। খুন করলেও তা দোষের নয়। চারুলতার জন্য ইতিমধ্যে দুর্জয়ের অস্মিতা নড়ে বড়ে। যত দিন যাচ্ছে প্রতিটি পদক্ষেপ নিয়ে উদ্বিগ্ন মরণ বেধির মতো জাপটে ধরছে বাকিটা। আয়ু প্রায় অর্ধেকটা বছর পেরিয়ে গেছে। নিজ বয়সের চেয়ে অর্ধবয়স্ক কোনো কিশোরীর মুখে মরণবেদীকে সদরে গ্রহণ করা দুর্জয়ের সাজে না, পরিত্রাণ চায়। আর এই পরিত্রাণের উৎস হতে পারে কলি, লালসার ক্ষুধা মিটায়। আর ক্ষুধা মিটলে বকে যাওয়া অস্থির মনও স্থির হতে বাধ্য। দুর্জয় ভিজে জবজবে হয়ে ঘরে ঢুকলো। জামাকাপড় পাল্টে পুনরায় বারান্দায় এসে আড্ডায় যুক্ত হলো। বল ফাহিম, কী যেন বলতেছিলি তখন? শতকতার মাঝে রান্নাঘরের দিকে বারবার নজর ফিরে যাচ্ছিল দুর্জয়ের। শাড়ির আঁচলটা পুনরায় সরে গেল কিনা। মাঝ দুপুরে তালুকদার বাড়ির চৌকাঠে পা ফেললেন ঢাকার প্রবাসী তার সৈফুর চৌধুরী। মাঝবয়সী, মোটা গলায় সোনালি চেন, চোখের গাঢ় চশমা, ঠোঁটে ফিকে হাসি, সাথে এসেছে তার দুজন দেহরক্ষী। তালুকদার মশাই আপ্যায়নে কোনো ত্রুটি রাখলেন না, যদিও ছেলের সাথে পরিচয় করে দিলেন। এরপর শুরু হলো এক ঘন কালো অধ্যায় নিয়ে প্রতিচেতমুখ আলোচনা। সোফায় রাজকীয় ভঙ্গিতে বসে সাইফুর বললেন, তালুকদার মশাই, আপনার কাজটা তো হইয়ে যাইব, কেউ ঠেকাতে পারবে না, কিন্তু আপনার কাজ হইয়ে যাওয়ার পর আমার কাজটা ঠিকমতো হবে তো? গদ্দারি কিন্তু আমার পছন্দ না। তালুকদার মশাই মৃদু হাসলেন, পান মুখে পুরে জবাব দিলেন, তালুকদার কখনো বেইমানি করে না সৈফুর ভাই। আমি এক জবানের মানুষ, স্বয়ং খোদা নিজের কাছে ডাক না দিলে আপনার কাজ হবে, সুষ্ঠুভাবে হবে। সৈফুর পকেট থেকে একটা নকশা বের করলেন, টেবিলের উপর রেখে বললেন, প্রজেক্ট রজনীগন্ধা, ছবি, মানচিত্র, তারিখ, সব কিছু নকশাতে আছে। কী বুঝলেন তালুকদার মশাই? তালুকদার মশাই খানিকক্ষণ চুপ করে রইলেন। এরপর পান চিবোতে চিবোতে বললেন, বুঝলাম তো সবই, তা একটু ঝুঁকিয়েছে এই কাজে। আলাপচারিতার ফাঁকে মাজেদা 2 কাপ চা নিয়ে গেল। সেই চায়ের কাপে আয়েশ করে চুমুক দিয়ে সৈফুর বললেন, যতদূর জানি পুলিশ আপনাকে মান্য করে, ঝুট ঝামেলা সামলায় নেবেন। প্রয়োজনে নোটের বান্ডিল না হয় আর একটু মোটা করলাম, কাজ হয়ে যাবে। ভারতের বর্ডার পর্যন্ত আমি আগাই দেবো, সমস্যা নেই। এরপর কী হইব? বাকিটা আমার লোক দেখবে, বর্ডার থেকে ট্রলার করে ডিরেক্ট গন্তব্যে। আপনার শুধু আরও কয়েকটা ঘাট তৈরি করে দিতে হবে, ব্যাস। তালুকদার এবার ধোয়া থেকে সিগারেট থেকে, ঠিক আছে, ঘাট 3টা হইব। একটা রামনগর হাওড়ে, একটা নলছিটে পড়ে, আর একটা শুনশান চরে। নির্বাচনের ঝামেলা মিটেও বাকিটা আমি দেইখা নেব। নেতা বেশ জোর দিয়ে বলল, ঝামেলার কিছু নেই, আমি তো বললাম আমি জিতব। আরে তালুকদার মশাই, লোকজন টাকা খাওয়ার জন্য বসে থাকে,
তাদের থলে ভারী করবেন, সব ম্যানেজ হয়ে যাবে। এটাই পলিটিক্স। আপনি বরং ঘাটের কাজটা নিয়ে ভাবুন। তালুকদার সাহেব বিজ্ঞ ব্যক্তি নিয়ে মাথা ঝাঁকালেন। সারাদিন পেটে বড্ড ক্লান্ত আর চারুলতা। এই তো ক্ষণিকের আগে ফুফু শেষের মাথায় তেল দিয়ে দিছে, চুলি বিলি কেটে দিছে, পান বানিয়ে দিছে, এরপর আবার সঙ্গ দিতে হয়েছে কথার আসরে। চারুলতা ভেবেছিল আজ তাজমহল বেগমের 14 গোষ্ঠীর কেসটা শুনিয়ে তবেই ছুটি দিবে তাকে। চারুলতা সমীহ করে বলে ইচ্ছার বিরুদ্ধে শুনেছিল এসব ভাগ্যক্রমে মাজেদা সে দাঁড়ায় দুয়ারের সামনে। এ কি আপা, চারুলতাকে এখনো ছাড়েন নাই? তুর্জয় রাগ করবো, বউ ছাড়া এক ফোঁটা ঘুম যদি ওর হয়। বউ, যা ঘরে যা। তাজমহল ওকে ভেঙচি কেটে পড়ে। সে কি, তুর্জয় আবার কবে এর থেকে বউ পকড়েছে? এই ছেঁড়ার কাছে না ছেড়ি, মানে দুই চক্ষের বিষ। মাজেদা প্রফুল্ল চিত্তে বলল, সবই আল্লাহ কুদরত। কখন কার মাঝে প্রেম ভালোবাসা উদয় কইরে দেন তিনিই ভালো জানেন। দেখিস আবার প্রথম বউয়ের মতো এইটারের জন্য যেন কবর খোঁড়া না লাগে। কথাগুলো বেশ রসিয়ে বললেন তাজমহল বেগম। মাজেদা সবটা শুনেও নাসানার ভান করলো। কথাগুলো ধারালো চাকুর ন্যায় চারুলতার অন্তরে ক্ষতবিক্ষত করে ফেলল। সে চুপচাপ নিজের ঘরে গিয়ে গেল। তুর্জয় সেখানে নেই। মদের টেবিলের উপর একইভাবে সাজানো রয়েছে। কাজের বদৌলতে পুরো বাড়ি ঘুরছে চারুলতা, কিন্তু তুর্জয়কে সন্ধ্যা থেকে তার চোখে পড়েনি। চারুলতা হ্যারিকেনের আলোয় গম্ভীর বিছানায় গা এলে দিল। আচমকা তার মন দুলে উঠল। এত রাতে তুর্জয় কোথায় যেতে পারে সে জানে। মুহূর্তে চোখ জোড়া ভিজে উঠল তার। স্বামী পশুর ন্যায় নিকৃষ্ট হলে তাকে অন্য নারীর সাথে ভাগ করে নেওয়া বুঝি এতটাই কষ্টের? এই বেদনা পুড়তে বোধহয় স্ত্রী হওয়াটাই মুখ্য, নয়তো স্বামী সোহাগ থেকে বঞ্চিত চারুলতা কেন দগ্ধ হচ্ছে এই ইন্ধনে? মনে মনে শুধালো চারুলতা। উত্তর মিলল না। চোখের কোণায় জল নিয়ে ক্লান্ত শীর্ণ শরীর পাড়ি জমালো গভীর নিদ্রায়। কলি পরনের শাড়ি আর এলোমেলো চুল ঠিক করে নিল। তার ছোট্ট কুটিরে ভাঙা জানলা ভেদ করে আসা বাতাসের ঝলক বলে দিচ্ছে রাত্রে দ্বিপ্রহর চলছে। তুর্যয় আতশো অবস্থায় মদের গ্লাস হাতে নিল। প্রথম চুমুকের সাথে মেজাজ গেল বিগড়ে। অতি সুলভ মদের মেকি স্বাদ যথেষ্ট বটে। এই বস্তির মানুষদের উচ্চমূল্য মদ কেনার সাধ্য নেই। তুর্যয়ের বিরূপ প্রতিক্রিয়া কলির দৃষ্টি এড়াল না। স্বাদ ভালো লাগে নাই, কলি মৃদুস্বরে শুধালো। তোর স্বাদ সবসময় 100-তে 100। এই জন্যই তুই তুর্জয়ের তালুকদারের খাস রাত্রির রানী। কথাগুলো বলে বেশ উচ্চ শব্দে হেসে উঠল তুর্জয়। কলি চৌকির নিচ থেকে একটা ঝুড়ি বের করলো, তাতে সস্তা বিড়ি রাখা। একটি বিড়ি ঠোঁটে দিয়ে দিশলাই দিয়ে জ্বালালো। জানলার পর্দাগুলো সরিয়ে দিল। ঘরে কেমন যেন ভ্যাপসা গন্ধ। মুক্ত বাতাসের প্রভাব যদি এই গন্ধটা কিছুটা কমে। কলির এই ঘরটা দাঁড়িয়েছে বস্তির একদম শেষ কোণে, নোংরা আর কলুষিত গলির ঠিক ভেতরে। এই বস্তির ফিকে আলোয় সুসজ্জিত মেয়েগুলি রাতের পর রাত জেগে থাকে, অপেক্ষা করে খদ্দেরের। দেহ হয়ে এদের রোজগারের পন্থা। কেউ এসেছে স্বেচ্ছায়, কেউ বা পরিস্থিতির শিকার। কলি তুর্জয়ের পাশে গিয়ে বসলো। নিঃশব্দে বিড়িতে দীর্ঘ টান দিয়ে বলল, আমি তো ভাবছি তুই আর কোনোদিনও আসবি না। যেভাবে হাওয়া হয়ে গেলি। হাওয়া হইব কই আর যামু, ঘুইরা ফিরে তোর কাছেই তো আসমু, তাই নাকি? প্রতি উত্তরে তুর্জয় হেসে মদের গ্লাসে মনোনিবেশ করলো। কলি আর চোখে তুর্জয়ের দিকে তাকিয়ে বলল, বউ কেমন আছে তোর? ওর নাম মুখে আনিস না। আরাম করে মদ খাইতেছিলাম, দিলি মেজাজ নষ্ট করা। তুর্জয়ের চোখে মুখে বিরক্ত সুস্পষ্ট। কলি তাচ্ছিল্য হাসলো। ঠোঁটের কোণে কাটা দাগ, কাঁচা রক্ত বের হচ্ছে সেই স্থান দিয়ে। এই কারুকার্যের মালিক তুর্জয়। আঁচল দিয়ে ঠোঁটের রক্ত মুছতে মুছতে কলি বলল, তুই এতদিন পর আমার কাছে কেন আসলি তা কিন্তু আমি বুঝতেছি। মাইয়ে মানুষ পোলাগো চেহারা দেইখা বইলা দিতে পারে মনে কিছু হলে। তুর্জয় বিরক্ত এবার রাগে বদলে গেল। জোরালো কণ্ঠে জিজ্ঞাসা করলো, আমার চেহারা দেখে কি বুঝোস শুনি? কলি তুর্জয়ের মাথার চুলে আঙুল চালিয়ে বলল, বউয়ের প্রতি উথাল পাতাল পীড়িত তোর চোখে পরিষ্কার দেখা যাইতেছে বাবু সাহেব। তুর্জয় চট করে চৌকি ছেড়ে উঠে দাঁড়ালো। হ্যাঁচকা টানে কলিকে দাঁড় করলো। চুলের গোছা শক্ত করে মুঠোয় ধরে থরথর করে কাঁপতে কাঁপতে বলল, চুপ কর। তুর্জয় তালুকদার কোনোদিন কোনো মা ড্যাশেরে ভালোবাসে নেই, ভবিষ্যতেও বাসবে না। আরেকদিন এ জাতির কথা বলবি, তোরে জানে মাইরে ফেলবো। কলির হাসি মুখে ঠায় দাঁড়িয়ে রইল। তুর্জয়ের তপ্ত নিঃশ্বাসে উঠছে তার অশ্রুযুগল।
তুর্যা আর সময় নষ্ট করল না, রুটভাবে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিও কলিকে। ঠোঁটে ঠোঁট চাপ দিয়ে, আর কোনোদিন তোর মুখে যেন ওর নাম না শুনি। কলি শক্ত করে জড়িয়ে ধরল তুর্যকে, তার চুলগুলো মুষ্টিবদ্ধ করলো আঙুলের পাকে। নিজেকে আরও আবেদনময়ী করাতে তোলার ক্ষুদ্র প্রচেষ্টা মাত্র। কলি বেশ বুঝতে পারছে তুর্যা চেষ্টা করছে পালিয়ে বেড়াতে। তালুকদার বাড়ির বড় ছেলে অনুভূতির বেড়াজালে আটকাতে চায় না। নারীর প্রতি অনুগত্য বা অনুরাগ এ বাড়ির প্রথার বাইরে। তুর্যের প্রয়োজনের অজুহাত, সাময়িক মনোযোগ, বিক্ষিপ্ত রসদ। কলি শুধুমাত্র সেই রসদ হিসেবে কাজ করছে। তুর্যা যখন বাড়ি ফিরল তখন ভোরের আকাশে রূপলি চাঁদ নিমজ্জিত, পূর্ব দিকে রক্তবর্ণ রঞ্জিত। তালুকদার বাড়ির প্রতিটি ঘরের হারিকেন প্রায় নিভু নিভু অবহেলায় ঘুরছে। তুর্যয় দরজা ঠেলে ঘরে ঢুকলো। চারুলতা কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়েছে, জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে সে। শব্দের তীব্রতা তাড়িয়ে বেড়াচ্ছে নীরবতাকে। নিজের দম্ভের কাছে হেরে চারুলতার গা ঘেঁষে শুয়ে পড়ল তুর্যয়। চারুলতার শরীরের স্পর্শে অন্যরকম আসক্তি অনুভব করলো সে। 30 বছরের সময়কালে প্রথমবার কলির সাথে রাত কাটালো নিয়ে অনুতাপে ভুগতে লাগলো তুর্যয়। কামলালসা আর অনুরাগের পার্থক্য বুঝতে আজকের রাতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। রক্ত মাংসে গড়া বকে যাওয়া মানুষরা অন্যদের তুলনায় উপলব্ধির ক্ষেত্রে মন্থর। অন্য দিনের মতো আজও তালুকদার বাড়ির উঠোনে লোকজনের আনাগোনা, সালিশির কাজ আপাতত স্থগিত। তবুও গ্রামের লোকেরা ভিড় জমায় তালুকদার মশাইকে এক ঝলক দেখতে। অনেকে আবার আসে শুধুমাত্র পেট পুরে খেতে। নিয়মিত প্রায় 30 থেকে 40 জন মানুষ বাড়ির আঙিনায় যাতায়াতের মাঝে থাকে। 3 বেলা না হোক অন্তত একবেলা খাওয়া দাওয়ার ব্যবস্থা করা কড়া হুকুম তালুকদারের। এ যেন কোনো বাড়ি নয়, চলন্ত রেস্তোরাঁ। বাড়ির বড় বউ চারুলতা এখনও ঘর থেকে বেরোয়নি, তা নিয়ে তাজমহল বেগম অতি বিরক্ত। সকাল সকাল 1 কাপ চা পেটে না পড়লে মাথায় প্রচণ্ড যন্ত্রণা হয়। ভাগ্যিস ফাহিমের বউ জোহরার মাঝে জ্ঞান বুদ্ধি ছিটে ফোটা আছে। ফুফু শ্বশুরের মাথায় যত্নের সহিত টিপে দিচ্ছে সে। মাজেদা ঘর থেকে বেরোতে চোখ পাকিয়ে চেঁচিয়ে উঠলেন তাজমহল বেগম, কী রে, বাড়ির বড় বউ হয়ে এখনও শুয়ে আছো? বাড়িতে এত মেহমান, খাওয়া দাওয়ার ব্যবস্থা নাই, এইভাবে ঘর সংসার চলবে? মাজেদা আশ্চর্যিত। চারুলতা তো কখনো এত বেলা অবধি ঘুমায় না। বিচলিত উত্তর দিল, ও তো কখনো এত দেরি কইরা ঘুম থেকে ওঠে না। আজকে কী হইল? নতুন নতুন বিয়া হইলে সবাই ভং ধরে থাকে, শরীরে তেল জমলে আসল রং দেখা যায়। নতুন বউ শরীরে তেল জমতেছে, এখনই ব্যবস্থা না নিলে হাতছাড়া হয়ে যাব কইলাম। আমি দেখতেছি আপা। মাজেদা সময় নষ্ট না করলো, দ্রুততার সাথে তুর্যের ঘরে ঢুকলো। চারুলতা গভীর ঘুমে বিভোর, মায়াভরা মুখটির দিকে ক্ষণিককাল তাকিয়ে রইল মাজেদা। চারুলতার ঘুম ভাঙানোর ইচ্ছে তার মাঝে একদম নেই, কিন্তু বিধিমাম। তা সত্ত্বেও আলগোছে কপালে হাত রাখলেন মাজেদা। হায়, গা তো পুইড়ে যাইতেছে। আঁতকে উঠলেন মাজেদা। চারুলতার জ্বরের তীব্র ভয়াবহ। মাজেদার চিৎকারে চারুলতার চোখ মেলো, কপাল ব্যথায় টনটন করছে। জ্বরে পুরো দেহ, গায়ের কাপড় যেন আগুনে গরমে সিদ্ধ। মাজেদার চোখ কপালে তুলে বললেন, এত জ্বর কখন আসলো? আমারে ডাক দিস নাই কেন? চারুলতা ঠোঁট কাঁপিয়ে বিস্মিত বলল, জ্বর আসছে আমি বুঝতেই পারিনি আম্মা। বাহিরের পরিষ্কার গলা আলোয় দেখে চারুলতা উঠে বসার চেষ্টা করলো। আয় হায়, অনেক বেলা হয়ে গেছে, আপনি যান আম্মা, আমি রান্নাঘরে আসতেছি। কথাগুলো চারুলতা অবুঝ শিশুর মতো শোনালো, কণ্ঠে কোনো ছলচাতুরি নেই। জ্বরটা যেন কষ্টের মতো তার সংসারের নিয়মিত সদস্য। মাজেদা কঠিন গলে বললেন, উঠবি মানে? চুপচাপ শুয়ে থাক, কোনো কাজ করা লাগবো না। গা ভর্তি জ্বর নিয়ে সে রান্না করবে? দরকার নেই, আমি কালুর মারে ডাইকা নেব। তাও তুই বিছানা ছাড়বি না, খবরদার। তুর্যর ঘুম ভীষণ পাতলা। সকাল সকাল কাঁচা ঘুমে ব্যাঘাত ঘটার ফলে বিরক্ত হয়ে বলে উঠল, কী শুরু করলে আম্মা, ঘুমাইতে দিবা না? মাজেদা রাগি গলে বলল, কেমন স্বামী তুই? পাশে শুয়ে থেকে বউয়ের শরীরের স্বাস্থ্য কেমন জানোস না? তুর্যয় ভুরু কুচকে তাকালো মায়ের দিকে। চারুলতার জল শরীর পুইড়ে যাইতেছে, পাশে থাইকা কেমনে বুঝোস না তুই? এই চারুলতা, এই চুপচাপ শুয়ে থাক, খবরদার ভুলেও ঘর থেকে বের হবি না কইলাম। চারুলতা কেবল মাথা নাড়ালো, কথা বলার শক্তি বিলীন হয়ে যাচ্ছে তার। মাজেদা ঘর থেকে বেরোতে তাজমহল আবার চেয়েছিল, কই নতুন বউ কই? ওর জ্বর আপা, শুয়ে আছে। ওরে আল্লাহ, জ্বর আইসে দেখে ঘরের বউ শুয়ে থাকবে? এটা কি তালুকদার বাড়ির নিয়ম? আমার মা জ্বর নিয়ে কাম করে, আমি করিনি, তুমি করনি? বাচ্চা মানুষ, বিশ্রাম করুক, ঘরে কাজের মানুষের তো অভাব নেই। বিরক্ত হয়ে জবাব দিল মাজেদা, হ্যাঁ এইসব কয়দিন পরে পেট বাজাইয়ে নেব,
তারে বাচ্চা কই আশকারা দাও, ঘরের বউরে এত আদর রাখা লাগে না, বোঝো নাই? তাজমহল বেগমের সব কথা তুর্জয় শুনতে পেল। শ্রবণগোচর হলো চারুলতার। সে বিছানা ছেড়ে আরও একবার উঠতে চেষ্টা করলো। তুর্জয় বাধা দিল। তোরে না বইলা গেল বিশ্রাম নিতে? একবার কাজ শুরু করলে ঠিক হয়ে যাবো, সমস্যা নেই। আগে ঠিক হ, তারপর কাজ কর। গতকাল ঠিক মতো গা গতর মুছোস নেই? চারুলতা হ্যাঁ সূচক মাথা নাড়ল। তাজমহল বেগম এখনও আপন মনে বকে চলছেন। এ পর্যায়ে তুর্জয়ের সহ্যসীমা পেরিয়ে গেল। সে ঘুম ঘুম চোখে রাগ নিয়ে ফুপুর সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, সাত সকালে এমনি চিল্লাতেছিস কেন ফুপু, কী হয়েছে? তাজমহল বেগমের গলার স্বর আরও চড়া হলো। কী হয়েছে মানে? বাড়ির বউ এত বেলা পর্যন্ত ঘুমাবে কেন? এটা কেমন নিয়ম? আপনি বাড়িতে বেড়াতে আসছেন না ফুপু? নিয়ম কানুন নিয়ে মাথা ব্যথার দরকার নেই, আপনি শান্ত হন, আল্লাহর অবস্থা থামেন। তাজমহল বেগম চোখ টাটালেন, কইলেন, তুই আমার আরে থামাতে কইলি? তুই আমারে থামাবি? তুর্যয় ঝড়ের বেগ থামালো। দরকার হইলে থামাবো, আম্মা তো বাইচে আছে, সে সংসারের কাজকর্ম দেখতেছে। ও একদিন রান্নাঘরে না ঢুকলে বাড়ির চুলা তো বন্ধ হয়ে থাকবো না। ও এই বয়সে আইসা কচি জিনিস পাইছিস তো, তাই এত চাটাচাটি। আমি কি এসব বুঝি না? বয়স কি আমার কম হয়েছে? তাজমহল বেগমের কথায় জোহরা লজ্জা পেয়ে গেল। মুখে আঁচল চাপা দিয়ে বলে, ছি ছি ফুপু, আপনি এসব কি বলতেছেন? আমি যা কই সত্যি কই। আমার ভাইয়েটারে খাইয়া পইরা আবার আমার ভাইয়ের বাড়ির রীতিনীতি নষ্ট করছে বেঈমানের দল। আমার আর কি, শুধু ভাইটার ভবিষ্যৎ ভাইবা কলিজা পুড়ে যায়। মুখ লুকিয়ে রান্নাঘরে জুড়ে দিল তাজমহল বেগম। তুর্জয় হতাশ ভঙ্গিতে ঘরে ফিরল। দাঁড়িয়ে দাঁড়িয়ে মহিলার কুমিরের কান্না দেখার সময় নেই। যদি ঘরে ফিরে বিশেষ কোনো লাভ হলো না। ক্ষণিকাল বাদে তালুকদার মশাই তলব করলেন বড় ছেলেকে। খাওয়া দাওয়ার পর্ব চুকিয়ে বের হলেন তারা। উপযুক্ত জায়গার খোঁজ করবেন, নতুন ঘাট বানাতে হবে। ভোটের আগে অন্তত একটি ঘাট সম্পন্ন করে সৈফুরের আত্মতুষ্টির ব্যবস্থা করা যাবে। এর কাজের ফাঁকে মাজেদা চারুলতার ঘরে উকি দেবার সময় পেলেন না। এদিকে তার মনটা অস্থির হয়েছে। এত বেলা হলো মেয়েটার পেটে এক দানাও ভাতও পড়ল না। অপদার্থ ছেলেটা বাপের সাথে হনহন করে বেরিয়ে গেল। মায়ের চিন্তিত মুখ দুর্জয়ের দৃষ্টি এলো না। রান্নাঘরের দরজার সামনে বসে নারকেলের পিঠে খেতে খেতে বললেন, কী হয়েছে মা, এত চিন্তিত দেখাচ্ছে কেন তোমাকে? আর বলিস না বাপ, চারুলতার জ্বর। সকাল থেকে মাইয়াটা এত কাজ ফেলায় আমি খোঁজ নিতে যাইতে পারতেছি না, কি করি? ওমা, জোহরা ভাবি আছে, রূপা আছে, কেউ একজন ভাবির সাথে থাকলেই তো হলো। দীর্ঘশ্বাস ফেলে মাজেদা বলল, জোহরা রে তুই চিনোস না, ফুপুর সাথে বইসে বসে অন্যের নামে গালমন্দ করতেছে গা। আর ফুপুর মেয়ে তো তার চেয়ে 1 ডিগ্রি সরস। দুর্জয় ক্ষণিককাল চুপ থেকে বলল, থালায় খাবার সাজিয়ে দাও, আমি ভাবিকে দিয়ে আসি। মাজেদা কিছুটা নিশ্চিন্ত হলো। বড় ছেলেকে তিনি নিজের মতো গড়ে তুলতে না পারলেও ছোটটার প্রতি তার বিশেষ কোনো অভিযোগ নেই। চারুলতা তখন অবচেতন প্রায়। দুর্জয় মৃদু ডাকে সে সাড়া দিল না। তবে কপালে ভিন্ন কোনো পুরুষের ছোঁয়া পেতে সকল ইন্দ্রিয় সক্রিয় হয়ে গেল। কে? কাপা স্বরে শুধল চারুলতা, ভাবি আমি। দুর্জয় আপনার জন্য খাবার নিয়ে এসেছে, খেয়ে নিন। চারুলতা উঠে বসার চেষ্টা করলো কয়েকবার, কিন্তু তার সকল প্রচেষ্টা বিফলে গেল। জ্বরের তীব্রতায় শরীর অসাড়, হাত নাড়ানোর শক্তিটুকু নেই। দুর্জয় আজ করতে পারল। নিচু স্বরে বলল, ভাবি আমি আপনাকে খাইয়ে দিব। আমি নিজে হাতে খাইতে পারবো, আপনি থালাটা ওই টেবিলের উপর রাইখে যান। দুর্জয়ের এবার চোখ মুখ শক্ত করে বলল, আপনি উঠে বসতে পারছেন না, নিজে হাতে খাবেন কীভাবে? আমি খাইয়ে দিচ্ছি। চারুলতা কিছু একটা বলতে চাইল, তার আগে দুর্জয় মৃদু ধমকে থামিয়ে দিল চারুলতাকে। চুপচাপ খেয়ে নিন, এরপর দেখি ডাক্তারের ব্যবস্থা করা যায় কি না। চারুলতা আর কথা বাড়ানো না, চুপচাপ খেতে শুরু করলো। দুর্জয় বড় যত্ন করে চারুলতাকে খাইয়ে দিচ্ছে। পর্যবেক্ষণ করলো তার মুখমণ্ডল, তাপে লাল হয়ে গেছে। শক্তিবিহীন হাত জোড়া দিয়েও গায়ের কাপড় ঠিক রাখার প্রয়াস। চোখের পাতাও অল্প বিস্তর খুলছে আর বন্ধ হচ্ছে। বিপত্তি বাঁধল যখন চারুলতার অবচেতন হয়ে ঢলে পড়ল দুর্জয়ের গালে। থালা পাশে রেখে তাড়াহুড়ো করে সে ধরল চারুলতাকে। চুলগুলো সরিয়ে নাকের কাছে হাত নিল। নিঃশ্বাস পড়ছে, তবে ভীষণ ধীর গতিতে। ঠোঁটগুলো ফুলে উঠছে। চারুলতার দগ্ধ শরীর স্পর্শে অনুভূত হয়ে গেল দুর্জয়। এক মুহূর্তের জন্য ভুলে গেল সমাজের নিয়ম। জাপটে ধরল তাকে বুকের ভেতর।
দুর্জয়ের শরীর যেন শুষে নিতে চাইছে চারুলতার সবটুকু সুখ, ধারণ করতে চেয়েছে নিজের মাঝেই। আমার চারুলতা, অস্ফুট স্বরে বলে উঠল দুর্জয়। তবে আত্মনিয়ন্ত্রণে ঢের সময় লাগলো না তার। সতর্কতার সাথে চারুলতাকে বিছানায় শুয়ে মাঝে থেকে ডাকতে রান্নাঘরের দিকে ছুটে গেল সে। অবাঞ্ছিত ৩য় পর্ব। ভাবছিলাম গল্পটা দিব না, তো গল্পটা কন্টিনিউ দেবো। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।